এভরিওয়ান, রানি স্ট্রিমল্যান্ডে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসতে পারে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। ঘড়িতে বাজে 8:30, আর এখন আমি এই সোফার কভারগুলোকে ভালো করে ঝেড়ে আবার পেতে দেব, মানে ঘরটাকে একটু ক্লিন করে নেব, মানে ওই গোছগাছ আর কি। যেগুলো এলোমেলো জিনিস হয়ে আছে সেগুলোকে ঠিক করে গোছগাছ করব। হাজব্যান্ড অফিসে তো বেরিয়ে গেছে ও 7:30টার সময় আজকে বেরিয়েছে, যেহেতু বাস 7:30 থেকে 8টায় থাকে, 8:17তেও একটা বাস থাকে। আজকে বেরিয়েছি 7:30টায়। আমার সকালে কিন্তু খাবার বানানো হয়েই থাকে, প্রতিদিনই আমি বানাই, আর সকালেই রান্না আমার সমস্ত কমপ্লিট হয়ে যায়। এখন একটু সমস্ত কিছু অগোছালো জিনিসগুলোকে ঠিকঠাক করে নেব। আর এখানে জানেন তো প্রচুর পরিমাণে, যেহেতু এটা রাজস্থান আর এটা শুকনো জায়গা, সেই কারণে এখানে কিন্তু ধুলো সারা বছর উঠতে থাকে। তবে গরমকালে শুরুতে কিন্তু প্রচুর ধুলো ওড়ে, শীতকালেও ধুলো ওড়ে, গোটা বাড়ি ধুলোতে ভরে যায়। তো এখানে লোকেরা সকালবেলা ঘুম থেকে উঠেই, যেমন ঘরেরই লোক হোক না কেন, তো সেক্ষেত্রেও তারাও কিন্তু ঘুম থেকে উঠেই ঝাড়ু লাগানো শুরু করে। বাট আমি কিন্তু ঝাড়ু আমার লাগানোর লোকজন রয়েছে, মানে ঝাড়ু পোছা লাগানোর লোকজন রয়েছে, কিন্তু সকালে আর এক্সট্রা করে আমি করি না, ঝাড়ু ফাড়ু লাগাই না। ওরা আসবে যখন তখন এসেই একবারে লাগাবে। শুধু আমি এই সোফার যে কাভারগুলোতে উপরে যে জ্বালাটা আছে, মানে যেটা ভেন্টিলেশন বলি আমরা আর কি, ওরা এখানে জ্বালা বলে, ওই জ্বালা থেকে কিন্তু প্রচুরভাবে ধুলো পড়ে। হ্যাঁ, শীট লাগানো আছে, তাও যে কোথা থেকে আসে বুঝতেই পারি না, এত ধুলো আসে। তাই এগুলোকে ঝেড়ে একটু পেতে দিচ্ছি ঠিকঠাকভাবে। ক্লিনিংয়ের পার্টটাকে সকালবেলার মধ্যেই কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি, তাহলে কি সারা দিনটা মোটামুটি ফ্রেশ থাকতে পারি। এই সময়টাতে বাড়িতে সাধারণত পুজোর যেহেতু আগে ঝাড়া পোছার কাজ শুরু হয়ে যায়, মানে কৌটো ঝাড়া, তারপরে মা ঘর পরিষ্কার করা, এগুলো মায়ের হাতে হাতে আমিও হেল্প করেছি। তবে এখানেও আমরা যেহেতু দুর্গাপুজোর সময় প্ল্যান করা হয়েছে বাড়িতে যাওয়ার, তো এখানে যেহেতু থাকবো না ওই 15টা দিন, তো ঘরের মধ্যে অটোমেটিক ধুল, মানে ঝুল তো পড়বেই, মানে ধুল বলছি হিন্দি টার্ম আর কি, ধুলো তো পড়বেই। তো সেক্ষেত্রে কী করব, এই সোফার কাভার টাভার সব অন্য কাপড় দিয়ে কিন্তু ঢেকে যাব, নাহলে এগুলো সব বাড়িতে এসে দেখবো ধুলোয় ভর্তি হয়ে গেছে প্রচুর পরিমাণে। তো সেটাই করব ভেবেছি। আর হ্যাঁ, এখানেও ওই জিনিসটা আমি পালন করব, সমস্ত মানে কৌটো ফৌটো যা কিছু আছে বাড়িতে যাওয়ার আগে কিন্তু সেগুলো ক্লিন করে দিয়েই যাব, আর ঘরটাও পরিষ্কার করে দিয়ে যাব। যেরকমভাবে আমার মাকেও দেখেছি, ঠাম্মাকেও দেখেছি, দিদাকে দেখেছি। নিশ্চয়ই তোমরাও সেটা করো, তোমরাও নিশ্চয়ই করো। হ্যাঁ, তবে ক্লিনিং তো আমার প্রতিদিনের পার্ট, সেটা কিছু না কিছু ক্লিনিং করেই থাকি। আর সকালবেলাটায় কিন্তু কাজের চাপটা বেশি থাকে। সকালবেলায় এই যে হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেলে পরে না, ঘরের মধ্যে মানে সকালে আমি পুরো অ্যাক্টিভ থাকি, এবং হ্যাঁ মাঝে মাঝে খুব টায়ার্ড লাগে, যখন খুব লেট করে ঘুমোই না তখন ভীষণই টায়ার্ড লাগে, বুঝতে পেরেছো তো। তার কারণ হচ্ছে তখন আর এনার্জি থাকে না, যেহেতু লেট করে ঘুমাই, সকালে উঠে আর কিছু করতেই ইচ্ছা করে না, মাঝে মাঝে প্রচুর ল্যাদ লাগে, তাও আবার নিজেকে পুশ করে আরে ওট 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 কর। তো আলটিমেটলি একটুখানি রেস্ট করে দিয়ে আবার উঠে স্টার্ট করি, তো হয়ে যায় মোটামুটি আমার সকালবেলার মধ্যে সব কমপ্লিট। আর এই যে দেখো অগোছালো রয়েছে কিচেন। হ্যাঁ, মানে বাজার থেকে যা যা আনা হয় প্যাকেটজাত জিনিস বলতে প্রিজারভেটিভ, এইসব প্রসেস ফুড নয় একদমই। এটা হচ্ছে হলুদ রয়েছে, আর সেটাকেই আমি কৌটোতে ভরার চেষ্টা করছি আর কি। তবে নিরামিষের কৌটোটা আলাদা আমার, আর হচ্ছে যেটা প্রতিদিন আমিষের কৌটো সেটা আলাদা। আমিষের কৌটোটা যেহেতু ব্যবহার হয় বেশি, আমার যেন তো একটা ভুল হয়ে গেছে এখানে, যখন শুরুতে এসেছি না, আমার সব কিছু কাচের পাত্রতে রাখা উচিত ছিল। কিছু জিনিস আছে, যেমন হলুদটা দেখো কাচের পাত্রে রাখা আছে, তবে নিরামিষ যে হলুদটা তুললাম সেটা কিন্তু প্লাস্টিকের হলুদের কৌটো তুললাম। তো আরেকটা টিপস আমি তোমাদের মানে বলতে চাই, তেল, তারপরে যে কোনো তেল রাখার বটল বা জলের বটল, যে কোনো মশলার বটল সব কিন্তু কাচের ইউজ করার চেষ্টা করবে, অথবা স্টিলের
মানে ইউজ করার চেষ্টা করবে। আর রাজস্থানে স্টিল তো ভীষণ সস্তা, রূপো ভীষণ সস্তা, এগুলো কিন্তু এখানে সস্তা। তার কারণ হচ্ছে এখানে কিন্তু এগুলো প্রচুর পরিমাণে মানে উৎপাদিত হয়। রূপো যেহেতু উৎপাদিত হয় বেশি এখানে, সেই কারণেই কিন্তু এখানে রূপোর প্রাইসটাও অনেক কম পড়ে। রূপোর যে কোনো জিনিস বানাতে গেলেও কম পড়ে। আর স্টিলের বাসনের চল প্রচুর আছে, মানে এদের যেহেতু স্টিলের বাসন ইউজ করা কিন্তু কিছু খারাপ নয়, ঠিক আছে, সেটা বরঞ্চ আমাদের মানে ঐতিহ্য, সেটা সেটা সেই ট্রেডিশনটা আমাদের হারিয়ে গেছে অ্যাকচুয়ালি। লোকে তো এখন কাচের পাত্র আরও তার সাবস্টিটিউট অনেক কিছু, অনেক মেটেরিয়াল ইউজ করে থাকে। তো এখানে লোকেদের দেখেছি যে খেতে কোনো কিছু খেতে দিলে স্টিলের পাত্রেই খেতে দেয় কিন্তু। আর আমাদের ওখানে কি হয়, স্টিলের পাত্রে কেউ খেতে দিলে, কারোর বাড়িতে কোনো আত্মীয় আসলে পরে খেতে দিলে পরে সেটাকে একটু নিচু চোখে দেখে, বাট এখানে সেটা একদমই না। স্টিল আমার মতো সেটা হওয়া একদমই উচিত না, কারণ স্টিল হচ্ছে আমাদের পুরাতন একটা মেটেরিয়াল। তো সেটা একটা ট্রেডিশনাল মেটেরিয়াল। তো সেই হিসেবে সেই পাত্র ইউজ করা মানে সেই ট্রেডিশনটাকে আমাদের বজায় রাখা উচিত হিসেব মতো। তো প্রথম দিকে আমার কাচের পাত্র কয়েকটা জিনিস কেনা হয়েছিল, তবে ম্যাক্সিমামটাই প্লাস্টিক। তো তোমরা যেটা ট্রাই করবে, বাড়ির সমস্ত জিনিসগুলোকে কিন্তু প্লাস্টিকের পাত্র বর্জন করার চেষ্টা করবে এবং যতটা পারবে কাচের কন্টেনার বা স্টিলের কন্টেনারে রাখার। কাচের পাত্রগুলো একটু এক্সপেন্সিভ বা পড়ে ভেঙে যাওয়ার চান্সেস থাকে, তো স্টিল ব্যবহার করাটাই বেটার। আর এই যে যেহেতু মার্ট থেকে আমি ডিমগুলো এনেছি, সেগুলোকে ধুয়ে আমি তুলছি, তবে এটাকে কিন্তু আমি লিকুইড জেল ইউজ করে ধুয়ে, কেননা ডিমগুলোর গায়ে কিন্তু দাগ আছে, সেগুলোকে ধুয়ে আমি ফ্রিজে তুলেছি, কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু আমি হচ্ছে আটাও রাখলাম, সেই মানে ডাব্বাটাকে নিচে রাখলাম। আর তারপরে কিন্তু আমি মাছ নামানো আছে ফ্রিজ থেকে, দেখিয়েছিলাম আর কি শুরুর দিকে। তো মাছটাকে রান্না করব। আর এখন কী করছি, এখন হচ্ছে এটা সুজির প্যাকেটটা থেকে সুজিটাকে ঢালছি। তো কাজ তো সকালবেলা থাকেই, বুঝতেই পেরেছো। তো হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমি কিচেন ক্লিন করে নিয়ে সব কিছু মোটামুটি কমপ্লিট করার চেষ্টা করি। দেখতেই পাচ্ছ আমার কিচেন ক্লিন হয়ে গেছে, সেটাই দেখানোর চেষ্টা করছি আর কি। কিচেন ক্লিন হয়ে গেছে। আর এটা মাছটা রান্না করব। মাছ বলতে এটা ইলিশ মাছ, সেই আনা হয়েছে স্যাটারডেতে, ডিপ ফ্রিজে ছিল। এটাকে এখন আমি, তবে ইলিশ মাছ আমার ভাজা হয়েছিল না, এই কটা টুকরো ভেজে রাখি আমি সবসময়, কিন্তু ইলিশ মাছ ভেজে রাখিনি, আমি ভুল করেছি। এটা কি দেখাচ্ছি, এটা হচ্ছে আমি রান্না করছি এদিকে, আর এটা ওটস বানিয়েছিলাম, ওটসের খিচুড়ি বানিয়েছিলাম, সেটা সাথে সাথে খেয়ে নেবো। আর দেখাচ্ছিলাম কিচেন ক্লিন করে ফেলেছি। এখন বেড ক্লিন করার পালা, অগোছালো বেড এখন কিন্তু আমি ক্লিন করব। মশারি আমার তুলবো না, মশারি টাঙানোই থাকবে, কেননা ব্লগ শেষে কিন্তু আমি আবার মানে ওটাকে টাঙিয়েই বসি ভেতরে, চেয়ারে কিছুক্ষণ স্টাডি করি, আবার ভেতরে ঢুকে যাই। কেননা ভেতরে ঢুকে যাই বলতে ওই মশারির ভেতরে ঢুকে যাই, কেননা এই টাইমটাতে প্রচুর প্রচুর মশা থাকে, দরজা জানালা বন্ধ থাকে, কোথা থেকে যে মশা আসে বুঝতে পারি না। সারাদিন হিট স্প্রে করছি, অল আউট জেলে রাখছি, তবু মশা। স্টাডি টাইম, আমি প্রায় 2-3 ঘন্টা টানা স্টাডি করব। কিসের প্রিপারেশন করছি আদৌ জানি না, সত্যি কথাই জানি না, কেননা একটা হজপক সিচুয়েশন হয়ে রয়েছে। তো মাথার মধ্যে এখন একটু পেঁয়াজের রস লাগিয়েছি, প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। আমি দেখেছি হেয়ার ফল হলে পরে, হ্যাঁ হয়তো হেয়ার ফলের অনেক কিছু কারণ থাকে, সেটা হচ্ছে প্রচুর মেডিসিন মিলে, অথবা ক্যালসিয়ামের অভাব হলে, অথবা প্রোটিনের অভাব থাকলেও কিন্তু হেয়ার ফল হয়। মেডিসিন তো আমার নেওয়াই হয়েছে প্রচুর পরিমাণে, কেননা কিছুদিন আগে আমি গ্যাস্ট্রিকের প্রবলেমে প্রচুর ফেস করেছি। তো হসপিটালাইজডও হয়েছিলাম। এখানে ট্রিটমেন্ট মানে প্রচুর কড়া কড়া মেডিসিন পড়েছে এবং অ্যান্টিবায়োটিক পড়েছে প্রচুর। তো যার কারণে কি মেডিসিনের এফেক্টও হতে পারে, ইঞ্জেকশন পড়েছিল, তো সেই কারণেও হতে পারে 1 নাম্বার, অথবা প্রোটিন ক্যালসিয়ামের অভাবেও হেয়ার ফল হতে পারে। তো হেয়ার ফল তো হচ্ছে সাংঘাতিকভাবে, অথবা এসব কোনো কারণ নাও হতে পারে, সিজনের জন্য হতে পারে। এই বর্ষার সিজনে কিন্তু হেয়ার ফল হয়। আমি স্নান করে এসেছি,
এখন তো দুপুর হয়ে গেছে, তবে এখন কিন্তু আমি কী যে বলছি জানি না, কি বলছিলাম তখন, তবে দুপুর তো হয়ে গেছে, এখন আমি খেয়ে নেব। এখন আমার লাঞ্চ টাইমে কিন্তু আমি খাবো, আর সেই সাথে কিন্তু হাজব্যান্ডও ফোন করেছিল, ও খেতে বসেছে, তবে খেয়ে দিয়ে উঠে আমাকে আবার ফোন করবে, তো এই আর কি। আর আমি তো একা একাই খাবো, শুধু সানডের দিনটা মানে খাওয়ার চান্সেস হয় একসাথে। কত কিছু মনে পড়ে এখানে থেকে, মায়ের হাতের কত রান্না খেতে যে পারি না, মানে কোনো রান্নাই খেতে পারি না। আর এই যে লাউয়ের তরকারি করেছি, লাউ করেছি তো বড়ি দিয়ে, পাঁচফোড়ন দিয়েছি আজকে, আমি আদৌ জানি না লাউতে পাঁচফোড়ন দেয় কি না, তবে নিরামিষ রান্নাতে আমি আজকে লাউতে পাঁচফোড়ন দিয়েছি, ধনে পাতা দিয়েছি, একটু বড়ি ভেজে দিয়েছি। ও বড়ি খেতে ভীষণ ভালোবাসে, হয়তো আমি ওর সাথে থেকে থেকে বড়ি মানে প্রতি ভালো লাগা তৈরি হয়ে গেছে। তোমরা কি লাউ দিয়ে বড়ি দিয়ে খাও? নিচে তো অবশ্যই কমেন্ট করো, বড়ি কার কার খেতে মানে ভালো লাগে আর কি, তারা অবশ্যই একটা কমেন্ট করে দিও। এই যে আমি তো মানে বড়ি দিয়ে লাউ দিয়ে খাচ্ছি। পাশে কনস্ট্রাকশনের আওয়াজ আসছে, ঝালাপালা লাগছে আর কি যাকে বলে। আমি লাউ দিয়ে ভাত খাচ্ছি। এখন আমি লাউয়ের মধ্যে আজকে পাঁচফোড়ন দিয়েছি, নিরামিষ রান্না, লাউ তো নিরামিষ হয়, হ্যাঁ, তবে মাছের মাথা বা চিংড়ি মাছও দেওয়া যায়, তবে এখন আর চিংড়ি মাছ কোথায় পাবো, হ্যাঁ বাজারে উঠেছে, তবে সেটা অনেক বড় চিংড়ি, গলদা চিংড়ি। তবে মনে পড়ে যাচ্ছে মায়ের হাতে লাউ চিংড়ি রান্নার কথা। এসব এখন ভীষণ মিস করি। আমি এই লাউয়ের তরকারিটাতে পাঁচফোড়ন দিয়েছি, আদা জিরে গুঁড়ো, গোটা জিরে এইসব দিয়েছি, আর দিয়েছি ধনে পাতা, আর বড়ি ভেজে দিয়েছি। মায়ের মতো টেস্ট হয় না, তবে আমাদের বাড়িতে যে চিংড়ি মাছ পড়ে সেটা কিন্তু ছোট চিংড়ি, সেই ছোট ছোট চিংড়িগুলো কিন্তু লাউতে ফেলে। সেই লাউকে মাকে কখনো প্রেশার কুকারে বয়েল করতে দেখিনি, কিন্তু এখানে আমি অনেক প্রেশার কুকারে বয়েল করেছি লাউ, কিন্তু আমার মনে হয় যে প্রেশার কুকারে বয়েল করলে পরে সব সবজিরই নিউট্রিশন ভ্যালু চলে যায়, থাকে বেঁচে অল্প, তবে ম্যাক্সিমামটাই চলে যায়। তো চেষ্টা করি বয়েল ছাড়া করার। লাউয়ের তো প্রচুর গুণাগুণ আছে, যেহেতু এটাতে লো ক্যালোরিজ রয়েছে, লো ক্যালোরি থাকার কারণে এটা কিন্তু আমাদের ওয়েট লস যারা করছো, ওয়েট লসে হেল্প করে। তাছাড়া লাউয়ের জুস আমাদের স্কিনের কমপ্লেক্সনকে অনেক ফেয়ার করে, স্কিনে অনেক গ্লো আনে, হেয়ারকে ঠিক করে, সেই সাথে আমাদের ব্লাড প্রেশার, ব্লাড সুগারকে কিন্তু কন্ট্রোল করে, এবং গাট রিলেটেড প্রবলেম থাকলেও কিন্তু সেটাও রিডিউস হয়। তো লাউয়ের প্রচুর উপকারিতা আছে, যারা ওয়েট লস করছো সকালবেলায় মানে লাউয়ের জুসও খেতে পারো, খুব তার উপকারিতা আছে, স্কিনের টেক্সচার, হেয়ার সব কিছু ইমপ্রুভ করবে, এবং সেই সাথে কিন্তু ওয়েট লসও হয়ে যাবে। কতগুলো কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা যারা বাইরে থাকি, মানে রাজ্যর বাইরে থাকি, যারা স্টেটের বাইরে থাকি যারা, তারা কিন্তু সারা বছরে হয়তো বাড়িতে যেতে পারি না, মানে ওয়েস্ট বেঙ্গলে যেতে পারি না, নিজেদের জন্মস্থানে যেতে পারি না। তো সেই ক্ষেত্রে কি হয়, যারা বাইরে আছি তারা ওই বছরের মানে কোনো সময় যাই আর না যাই, হয়তো মানে দুর্গা পুজোটা সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করি,
তো সেভাবেই আমাদের দুর্গাপুজোর সময় টিকিট কাটা হয়েছে অনেক আগে, মানে প্রায় 3-4 মাস আগে টিকিট কাটা হয়ে গেছে। তো সেটাই আর কি বলার বিষয়, যে এত আগে থেকে টিকিট কাটা, প্ল্যান, সমস্ত কিছু ওই একটা সময়ের জন্যই ওয়েট করে থাকা, যে বাড়িতে যাব দুর্গাপুজোর সময়টাতে এনজয় করব এবং বাড়িতে কিছুটা রিল্যাক্স করা হবে। রিল্যাক্স তো হয় না অ্যাকচুয়ালি, হাজব্যান্ডের অফিসে ছুটি ভীষণই কম থাকে, তো 12-14 দিনের ছুটি নিয়ে যাওয়া হয়। এইবারও 14-15 দিনের ছুটি নিয়ে যাচ্ছি, 15 দিন না 14 দিনের ছুটি নিয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, মন থেকে দুর্গাপুজো অ্যাকসেপ্ট করতে ইচ্ছে করছে না, মানে দুর্গাপূজার সেলিব্রেশন অ্যাকসেপ্ট করতে ইচ্ছা করছে না। হ্যাঁ, অনেকেই তোমরা বলবে যে মা দুর্গা তো মানে অসুর দমনের মধ্য দিয়েই আর কি, তার যখন পুজোটা স্টার্ট হয়েছিল তো অসুরদেরকেই তো দমন করেছিল, তো পুজোর সূচনাটা তো সেই অর্থেই আর কি, হিসেব মতো সেই অর্থে হয়তো পুজো সেলিব্রেট করা উচিত। আবার আরেক অর্থে না, মন থেকে অ্যাকসেপ্ট করতে ইচ্ছা করছে না, সেলিব্রেট করতে ইচ্ছা করছে না, মিন্স যেই রাজ্যে এত সব হচপচ সিচুয়েশন তৈরি হয়ে রয়েছে, আর আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ডিরেক্টলি বলছেন যে সবাইকে উৎসবে ফিরতে, মানে ব্যাপারটাকে পুরো ধামা চাপা দিয়ে দেওয়ার মতন সিচুয়েশন যেটা আর কি। তো সেটা কোথাও গিয়ে সবার মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে ওখান থেকে, তো সেই অর্থে সেলিব্রেট না করাই ভালো। তাহলে এই মানে বিচারের জায়গা থেকে কি বলবো, সবার মাইন্ডটাকে ডাইভার্ট করা হচ্ছে আর কি, আর কিছুই না, সোজা সাপটা হিসাব, যেটা আমরা বুঝতেই পারছি। তবে হ্যাঁ, আমরা যারা বাইরে থাকি তারা তো বছরে একটা সময়ের জন্যই যাই দুর্গাপূজার সেলিব্রেট করব বলে, অনেক এক্সপেকটেশান থাকে, অনেক আশা থাকে মনে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি দোষীরা শাস্তি পাক, এবং যারা যারা জড়িত ঘটনার সাথে তারা প্রত্যেকেই শাস্তি পাক এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাক, সেটাই দেখার, আর কিছুই না। আর অবশ্যই বিচার চাই, যেটা বলার বিষয়। যাই হোক, ভিডিওটাকে এখানে এন্ড করব, আজকে আর বেশি দূর কন্টিনিউ করব না। কেননা কন্টিনিউ করছি না, এর কারণটা হচ্ছে বাড়ির মানে একটুখানি মা বাড়িতে সকালবেলায় ফোন করেছিল, দাদার শরীরটা একটু ডিস্টার্বড আছে, তো আমারও মাইন্ড আর ঠিকঠাক নেই, আর ভিডিওটা কন্টিনিউ করব না, এখানে এন্ড করছি। তোমরা ভালো থেকো, আর আমার ভিডিওর দিকে চোখ রেখো। সোমবার, বৃহস্পতিবার আর শনিবার, এই 3টে দিন তোমরা এই দুর্গাপূজার সেলিব্রেশন নিয়ে কিছু যদি বলতে চাও, আমার কমেন্ট বক্সের নিচে কমেন্ট করো অবশ্যই, যে তোমরা কি সেই সেলিব্রেশন অ্যাকসেপ্ট করছো মন থেকে নাকি করছো না। অবশ্যই একটা কমেন্ট করো নিচে, আমি তোমাদের কমেন্টগুলো পড়বো নিশ্চয়ই। না হয়তো আমারও মতন তোমাদেরও হয়তো একই চিন্তাভাবনা। তো যাই হোক, আমার ভিডিওর দিকে চোখ রেখো। সোমবার, বৃহস্পতিবার, শনিবার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সব কিছুতেই ফেলিওর হয়েছি, তো অবশ্যই এটা তোমরা আমাকে সাকসেসফুল হতে হেল্প করো অবভিয়াসলি, যেন এই ইউটিউব চ্যানেলটাতে আমি এমন কিছু তোমাদের ইন্সপিরেশন দিতে পারি, এমন কিছু মোটিভেট করতে পারি, যেটা আগামী দিনে আমি যাতে একজন ভালো ইউটিউবার হতে পারি। তো সেটা অবশ্যই তোমরা চ্যানেলে চোখ রেখো। আমি আস্তে আস্তে তোমাদের সাথে হার্ট টু হার্টও কথা অনেক বলবো। সবে তো শুরু করেছি, একটু টাইম দাও, যদি ভুল ত্রুটি কিছু থেকে থাকে সেগুলো তোমরা অবশ্যই মানে সেটা ম্যানেজ করে নেবে। যাই হোক, হ্যাঁ, আজকে অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই। চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা মানে ভিডিওগুলো দেখছো, আমি তো মোটিভেট হচ্ছি না, যে বুঝতে পারছি না সাবস্ক্রাইবই করছি না কেউ। তো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর লাইক করলে ভিডিওটা রিচ হতে হেল্প করে। তো সেক্ষেত্রে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।